মধ্যরাতে লাবণ্য গোসল সেরে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচলটা বুক থেকে সরে যেতেই লাবণ্য দেখতে পায় বুকে আর গলাতে দাগ বসে গেছে। বিছানার দিকে তাকাতেই স্বামীরকে দেখতে পায় বিছানার এক পাশে শুয়ে আছে। কাল পর্যন্ত যেই মানুষটা অচেনা ছিল আজ সেই মানুষটাই তার সর্বস্ব কেড়ে নিল। অবশ্য এটা তার অধিকার ছিল। নিজের শরীরের সমস্ত যন্ত্রণা ভুলে আয়নার দিকে তাকালো। হে, কি দেখছে সে? আয়নায় লাবণ্য স্পষ্ট একটা সাপ দেখতে পাচ্ছে। ভয়ে রীতিমতো হাত পা কাঁপতে শুরু করেছে। ছোটবেলা থেকেই সাপকে ভীষণ ভয় পায় লাবণ্য। ঘরের মধ্যে সাপ আসতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু বিছানার উপর, তাও আবার যেখানে স্বামীর শুয়ে আছে। লাবণ্য চিৎকার দেবে যে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিজেকে শক্ত করে বিছানার দিকে তাকাতেই ঘুমন্ত স্বামীরকে দেখতে পায়। কিন্তু আয়নার দিকে তাকালে আবারও ওই সাপটাকেই দেখতে পাচ্ছে লাবণ্য। তার মানে শুধুমাত্র আয়নার মধ্যেই স্বামীরের আসল চেহারা দেখা যায়। কিন্তু এটা কি করে সম্ভব? যখন লাবণ্য আর স্বামীরকে বিয়ে পড়ানোর জন্য একসাথে বসানো হলো, তখন তো ভাবিরা দুষ্টামি করে লাবণ্যকে স্বামীরের মুখ দেখিয়েছিল। তখন তো তাকে সাপ দেখা যায়নি। তাহলে আয়নাতে যা দেখছে তা ভুল, নাকি বিছানায় যা দেখছে তা ভুল? মা বাবা সব কিছু জানতো, তাহলে আর যাই হোক, কখনো একটা সাপের সাথে অন্তত তাকে বিয়ে দিত না। লাবণ্যর কেন জানি মনে হচ্ছে তাকে কেউ দেখছে। স্বামীর দেখছে, কিন্তু স্বামীর না। স্বামীর মানুষ, আর সাপই হোক, সে তো ঘুমাচ্ছে। তাহলে কে? আয়নার কাছে আর একটা সাপকে দেখে লাবণ্যের মাথা ঘুরছে। আর না, এক মুহূর্ত এই বাড়িতে থাকা যাবে না। স্বামীরের দিকে একবার তাকিয়ে দেখে এখনো সে ঘুমিয়ে আছে। আয়নার কাছে সাপটা, তাকে তো দেখা যাচ্ছে না। তার মানে লাবণ্যের ধারণাই ঠিক। এখানে কিছু একটা রহস্য আছে যা লাবণ্য জানে না। দরজাটা খুলে বাইরে গিয়ে যাবে, অজানা একটা ভয় কাজ করছে। এত সহজে বাড়ি থেকে বের হয়ে আসতে পারবে কোনো বাধা ছাড়াই কল্পনা করেনি। চারিদিকে নীরবতা বিরাজ করছে। যেদিকে তাকায় সেদিকে শুধু জঙ্গল দেখা যাচ্ছে। কাল রাতে যখন এসেছিল, স্পষ্ট কি সুন্দর রাস্তাঘাট দেখেছিল। বাড়ির সব মানুষগুলো কোথায় গেল? বাড়িতে সাপ আসলো কি করে? স্বামীদের সাথে থাকা প্রতিটা মানুষই সাপ। বাড়ি যাবে কি করে? রাস্তা তো কিছুই নাই, যা আছে সব গাছপালা। পাখির কিচিমিচির শব্দে চোখ খুলে তাকায় লাবণ্য। পাশে লাবণ্যের মা বাবা বসে আছে। দৌড়ে কখন যে স্বামীরের সীমানা পেরিয়ে লাবণ্য বাড়ির কাছে চলে এসেছিল তা লাবণ্য নিজেও টের পায়নি। তুই এটা কেমনে করলি? আমার মান সম্মান নষ্ট না করলে তোমার মেয়ে শান্তি পাইব কেমনে? তোমরা চুপ করবে? স্বামীর কোনো মানুষ নয় বাবা। স্বামীরের বাড়ির সবাই সাপ। আমাদের চোখে মানুষ মনে হলেও রাতের একটা নির্দিষ্ট সময় ওরা সবাই সাপ হয়ে যায়। এদের আসল রূপ শুধু আয়নার মধ্যে দেখা যায়। চুপ কর মুখপুরি। স্বামীরের সাথে বিয়েটা ভেঙে গেলে তো তোর আর শান্তর মাঝে আর কেউ বাধা থাকবে না। আমি সব বুঝি। এত চেষ্টা করে বিয়েটা যখন ভাঙতে পারলি না, এখন আসছিস কাহিনী করতে। আমি এখন সবার কাছে মুখ দেখাবো কি করে? যখন সবাই জানতে পারবে বাসরাতে মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তখন কি বলবো সবাইকে? তোর মতন মেয়েকে জন্ম দেওয়া আমার সব থেকে বড় ভুল ছিল। বাবা, আমি নিজের চোখে দেখেছি স্বামীর একটা সাপ। আমার কথা বিশ্বাস করো তোমরা। ঠাস করে লাবণ্যের গালে একটা চড় মেরে বসে লাবণ্যের বাবা। তুই চুপ থাক। একটু পর স্বামীর আসবে, তখন কেউ কিছু জানার আগে ওদের বাড়ি ফিরে যাবি তুই। ছি, তোমার মেয়ে কত নিচে নামতে পারে যে স্বামীরের মতন একটা ভালো ছেলের নামে মিথ্যে কথা বলতে পারে? ওই বাড়ির লোকেরা যখন জানতে পারবে তখন কি অবস্থা সৃষ্টি হবে একবারও ভেবে দেখেছো? তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু তবু আমাকে ওই বাড়িতে যেতে বলো না। আর কিছু বলার আগেই লাবণ্য লক্ষ্য করলো এক অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছে। তুমি এটা কি করলে বৌমা? স্বামীরের বাবা বলল। লাবণ্যর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। যাদের কাছ থেকে বাঁচতে পালিয়ে এসেছে তাদের বাড়িতে আবার যেতে হবে তাকে? অদৃশ্য শক্তিটাও ছেড়ে দিয়েছে লাবণ্যকে। লাবণ্যকে চুপ থাকতে দেখে স্বামীরের বাবা লাবণ্যের কাছে এসে বসলো। আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে বললে পারতে। এই বাড়ি থেকে পালিয়ে আসছো। যদি ওই পথে তোমার কোনো বিপদ হতো তাহলে কি করতে তুমি?
আমাকে কি তোমার বাবা মনে করতে পারো না? একটা মেয়ের বিয়ের পর তো স্বামীর বাড়ির মানুষজন মেয়ের আপনজন হয়ে যায়। তোমার শাশুড়ি অসুস্থ, তাই আসতে পারেনি। তোমার কোনো বিপদ হলো কিনা তা নিয়ে তোমার শাশুড়ি চিন্তিত। তোমাকে বাড়িতে নিয়ে গেলে শান্ত হবে সে। বাড়ি ফিরে চলো মা। স্বামীরের বাবা বলল। আমি কি কিছু ভুল করেছি লাবণ্য? সকালে তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে কতটা দুশ্চিন্তা হয়েছিল তুমি জানো? তোমাকে ছাড়া বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। তুমি যে সবার আদরের বউ, তুমি বাড়িতে না থাকলে কি করে হবে? লাবণ্যের গা ঘেঁষে বসে স্বামীরের কাছে থেকে সরে বসে লাবণ্য। আজ এই মানুষটাকে দেখে ভয় হচ্ছে লাবণ্যের। সারা শরীর কাঁপতে শুরু করছে লাবণ্যের। তুমি এমন কেন করছো লাবণ্য? লাবণ্যের হাত দুটো ধরতেই হাত দুটো এক ঝটকায় ছাড়িয়ে নেয় লাবণ্য। সাথে সাথে বিছানায় লুটিয়ে পড়ে। লাবণ্যের মা তাড়াতাড়ি লাবণ্যকে ধরে, সারা শরীর কাঁপছে মেয়েটার। লাবণ্য অসুস্থ থাকায় স্বামীর লাবণ্যের সাথে লাবণ্যের বাড়িতেই থেকে যায়। স্বামীরের বাবা বাড়ি ফিরে যায়। রাতে লাবণ্য ও তার মায়ের কাছেই ঘুমায়। স্বামীর লাবণ্যের পাশে থাকতে চেয়েছিল, কিন্তু লাবণ্য স্বামীরকে দেখে বারবার অজ্ঞান হয়ে যাওয়ার কারণে লাবণ্যর সাথে লাবণ্যের মা ঘুমায়। সকালে বাড়িতে হইচই শুরু হয়ে যায়। লাবণ্যদের বাড়ির কাজের ছেলেটা নাকি মারা গেছে। একদিন সবাইকেই মরতে হবে, এটা স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু ছেলেটাকে নাকি বিষাক্ত কোনো এক নাগ ছোবল দিয়ে মেরেছে। সবাই ভয়ে আছে। তাদের ধারণা এলাকায় কোনো নাগ প্রবেশ করেছে। বাড়ির সবাই ছেলেটার লাশের সামনে দাঁড়িয়ে আছে। কেউ কিছু বুঝতে পারছে না কি করে কাজের ছেলে রোহিত দক্ষিণ দিকের খেতে গিয়েছিল। লাবণ্যের বাবার স্পষ্ট মনে আছে, তিনি রোহিতকে সিঁড়ির কাছের ঘরটায় শুতে দেখেছিলেন। তিনি ছোটবেলা থেকে রোহিতকে চিনতেন। আর যাই হোক, রাতে ঘুমের মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়ার অভ্যেস নেই। এমন না যে রোহিত নেশা করত। তাহলে এত রাতে এসে কি করে ওই জায়গায় গেল? সকালে করিম মিয়া বলল যে রোহিতকে পাশের গ্রামের দক্ষিণ দিকের খেতে পড়ে থাকতে দেখেছেন। করিম মিয়া মনে করেছেন রোহিত হয়তো মজা করে শুয়ে আছে, তাই তিনি রোহিতকে না ডেকে বাড়ি চলে গিয়েছিলেন। লাবণ্যের বাবা প্রথমে মনে করেছিল রোহিত হয়তো আজকে অসুস্থ, তাই হয়তো সকালে ঘুম থেকে ওঠেনি। তিনি কাল রাতেও রোহিতকে সুস্থ দেখেছেন। রাতের মধ্যে এমন কি হলো যে রোহিত এখনো ঘর থেকেই বের হচ্ছে না? বেলা যত বাড়ছে লাবণ্যের বাবার চিন্তা ততই বাড়ছে। তিনি রোহিতকে বাড়ি এবং পুরো গ্রাম খুঁজেও কোথাও পাননি। যখন নিজে দক্ষিণ দিকের খেতে গিয়ে রোহিতের গায়ে স্পর্শ করে, দেখেন রোহিতের সারা শরীর নীল রং ধারণ করেছে। মাথায় হাত দিতেই এক মুঠো চুল উঠে এলো। রোহিত বাড়ির কাজের ছেলে হলেও কখনো তাকে কাজের ছেলে বলে মনে করেননি লাবণ্যের বাবা। সবাই ধরাধরি করে রোহিতের লাশটা বাড়িতে নিয়ে আসলো। লাবণ্যের বাবা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। এই ছোট থাকতে ছেলেটা তার বাড়িতে আসছে, আজ এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে লাশ হয়ে। সবার কাছে রোহিতের মৃত্যুর বিষয়টা নিয়ে আলোচনা করতে পারছেন না লাবণ্যের বাবা। ঘরে নতুন জামাই, সে যদি ভয় পেয়ে বসে? নাক ছোবল মেরে রোহিতকে মেরেছে। সারা শরীরে বিন্দুমাত্র রক্ত হয়তো রাখেনি। লাবণ্য কাল থেকে কী সব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। সে যদি এখন সবার সামনে স্বামীরকে সাপ বলতে শুরু করে, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাছাড়া গ্রামের মানুষজন স্বামীরের সাথে আমাদেরকেও গ্রাম ছাড়া করতে থাকবে। লাবণ্য এমন কেন করছে কিছুই আমার মাথায় আসছে না। স্বামীর কি করে সাপ হবে? একবার সাপ একবার মানুষ হবেই বা কেন? যদি স্বামীর সাপ হয়ে থাকে তাহলে লাবণ্যকে কেন বিয়ে করতে যাবে? লাবণ্য ছাড়া আরও অনেক মেয়ে আছে গ্রামে। হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মানলাম একসময় শান্তর সাথে লাবণ্যের রিলেশন ছিল, তাই বলে লাবণ্য এখন স্বামীরের নামে মিথ্যে কথা বলবে? লাবণ্য এসব কথা শুনলে স্বামীরের বাবা মা কখনো লাবণ্যকে তাদের বাড়িতে নিয়ে যাবে না। রোহিতের লাশটা দাফন করার কাজে ব্যস্ত হয়ে গেছে বাড়ির সবাই। লাবণ্যর বাবা কিছু না বললেও লাবণ্য পুরো বিষয়টা বুঝতে পারছে। এই কাজ স্বামীর অথবা তার সাথের কেউ করেছে, কিন্তু কেন? এসব করে কি লাভ স্বামীরের? আনমনে ভাবছে লাবণ্য। পিঠে কারোর হাতে স্পর্শ পেয়ে ওঠে লাবণ্য। কে? একটা রাত আমার সাথে কাটালে এখন তুমি আমার স্পষ্ট বুঝতে পারছো না লাবণ্য? আপনি এখানে? আমি তো ঘরের দরজা বন্ধ করে রেখেছিলাম, তাহলে আপনি কি করে আমার ঘরে প্রবেশ করছেন? তুমি ভুল ভাবছো লাবণ্য, তুমি নিজেই দরজা খোলা রেখেছো। ভালো করে মনে করে দেখো। হাসি মুখে বলল স্বামীর।
লাবণ্য তাকিয়ে দেখে ঘরের দরজা খোলা, কিন্তু লাবণ্যর স্পষ্ট মনে আছে সে দরজা লাগিয়েছিল। এত চিন্তা করতে হবে না তো, এখন তুমি অসুস্থ, রেস্ট নাও। নাকি ভয় করছে আমি তোমার পাশে থাকবো? না বলে চিৎকার করে ওঠে লাবণ্য। লাবণ্যের চিৎকার শুনে ঘরে দৌড়ে আসে লাবণ্যের মা। লাবণ্য বিছানায় বসে আছে, লাবণ্যকে ঘিরে স্বামীর বসে আছে। এই মুহূর্তে এখানে এসে বেশ লজ্জায় পড়ে গেলেন লাবণ্যের মা। কিন্তু লাবণ্য যেভাবে চিৎকার দিল, না এসে কোনো উপায় ছিল না। তিনি তো আর জানতেন না যে লাবণ্য সমীরের সাথে আছে। লাবণ্যের মাকে দেখে স্বামীর বিছানা থেকে উঠে যায়। তুমি বসো বাবা। লাবণ্য হঠাৎ এত জোরে চিৎকার দেবে কি জানতো? তুমি লাবণ্যের পাশে আসো জানলে কখনোই আসতাম না আমি এখানে। বুঝতে পারছই তো, সকালে রোহিতের ঘটনা সবার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, আপনি বরং লাবণ্যের পাশে থাকেন। আমি বাড়ির ওইদিকে গিয়ে দেখি দাফনের কাজ কতটুকু হলো। তুমি নতুন মানুষ, তোমার কোথাও যাওয়া লাগবে না। কোথায় আবার নতুন বিপদ শুরু হয়, তার চেয়ে ভালো তুমি লাবণ্যের পাশে বসো। তোমরা সবাই যাও, আমি একা থাকতে পারবো, আমার সাথে কাউকে থাকতে হবে না। কাল রাতের মতন আজও হয়তো ভয় পেয়ে এই বাড়ি ছেড়ে অন্য কোথায় চলে যাওয়ার প্ল্যান আছে। চুপ কর তো তুই লাবণ্য, আমার এবার শান্তিতে থাকতে দে। সামির, তুমি লাবণ্যের ঘরে থেকো তো বাবা, আমাদের কারোর কথা তো শোনে না এখন। যদি তোমার কথা শোনে, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। রাতে সবাই খেতে বসেছে। লাবণ্য আসতে চায়নি, সাবিরের জোড়াজুড়িতে আসলো। সবাই চুপচাপ হয়ে গেছে রোহিতের ঘটনার পর থেকে। শুনলাম 2 বছরের এক বাচ্চারে সাপে ছোবল দিয়েছে, গলার কাছে ভয়ঙ্করভাবে কাটা ছিদ্র করা ছিল। তবে এটা অন্য সাপে করেছে। সামিরের মুখটা লাল হয়ে যাচ্ছে। কে বলেছে তাকে এখানে আসতে? এসেছে তো আবার একজনকে মেরে চলে গেছে। স্বামীর বলল। রাত আনুমানিক 3:30। লাবণ্যের সারা শরীর কাঁপতে শুরু করেছে। এত শীত কেন লাগছে? চোখ মেলে তাকিয়ে দেখে একটা মস্ত বড় সাপ তাকে পেঁচিয়ে রেখেছে। রাতে লাবণ্য ঘুমিয়ে যাওয়ার পরে লাবণ্যের মা তার রুমে চলে যায়, সামির আর লাবণ্যকে রুমে দিয়ে। লাবণ্যকে ভয় পেতে দেখে সামির মানুষ রূপ ধারণ করে। লাবণ্য যা ভেবেছিল তাই সত্যি। সামির আসলে একটা সাপ, তার সাথে থাকা প্রতিটা মানুষই সাপ। একটা সাপের সাথে সংসার করতে হবে তাকে, এটা ভেবে লাবণ্যের গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু অন্য কেউ কেন স্বামীরের আসল রূপ দেখতে পাচ্ছে না? শুধু লাবণ্য কেন দেখতে পাচ্ছে? লাবণ্যের কোনো ক্ষতি বা কেন করছে না স্বামীর? কি তার উদ্দেশ্য? এত মানুষ থাকতে স্বামীর কেন লাবণ্যকেই বিয়ে করতে গেল? হাজার প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনি আসলে কোনো মানুষ না, একটা সাপ হয়ে কেন আমার জীবনটা নষ্ট করতে চলে আসছেন? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। সত্যটা যেহেতু তুমি জেনে গেছো, তাহলে চুপ করে থাকাই সবার জন্য মঙ্গল। কারণ আমার আসল রূপ শুধুমাত্র তুমি দেখেছো। যে আমাকে দেখে পেলে তার মৃত্যু অনিবার্য। আমার কাজ শেষ হয়ে গেলে আমি নিজেই চলে যাব এখান থেকে। স্বামীর বলল। তার মানে আপনি নিজের স্বার্থ আদায় করার জন্য আমাকে ব্যবহার করছেন? বললাম তো, আমি তোমার কোনো কথার জবাব দিতে বাধ্য না। তুমি চুপচাপ ঘুমাও। দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায় সামির। লাবণ্য ঠায় বসে আছে বিছানায়। সামির কি বলে গেল? কি এমন উদ্দেশ্য থাকতে পারে একজন সাপ হয়ে মানুষের সাথে সংসার করতে চলে এসছে? সকালে বারান্দায় লাবণ্যের বাবার পাশে বসে আছে লাবণ্য। চারিদিকে বাতাসের শব্দ শোনা যাচ্ছে। গাছপালা সব ভেঙে যাওয়ার উপক্রম। বৃষ্টি শুরু হয়েছে, কমার কোনো নামগন্ধই নেই। তুই এখানে, সামির কোথায় লাবণ্য? জানি না বলে লাবণ্যের বাবার পাশ থেকে উঠে যায় লাবণ্য। এই স্বামীর নামক সাপটা তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। যেখানেই গেছে না আসলেই হয়। তোমরা কেউ তো আর জানো না সামিরের আসল পরিচয়। জানলে তোমরাও তার মৃত্যু কামনা করতে। লাবণ্য তার মায়ের কাছে গিয়ে দেখে সামির তার মায়ের কাছে বসে আছে। লাবণ্যের মা আর স্বামীরের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। লাবণ্যকে দেখে একটা মুচকি হাসি দেয় স্বামীর। লাবণ্য কাউকে কিছু বলতে পারছে না, আবার স্বামীর কেউ দেখতে পারছে না। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? মায়ের কাছে বসতে এখন আর ইচ্ছে করে না? তোমরা গল্প করো, আমি বরং যাই। মাথাটা ধরেছে, তোমাদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করছে না। আমাকে দেখে লাবণ্য থাকতে চাইছে না। আমি বরং যাই, সময় করে আপনার সাথে কথা বলা যাবে। সামির বলল। মা, সামির আসলে একটা সাপ।
বলার আগেই লাবণ্য দেখতে পায় তার মায়ের পিছনে একটা সাপ বসে আছে। লাবণ্য সাপ বলে চিৎকার দিতেই লাবণ্যের মা সরে যায়। লাবণ্যের বাবা সারা ঘর খুঁজে কোনো সাপ পায়নি। পাবে না কি করে? সাপটা তো স্বামীরের অদৃশ্য এক মায়ায় সৃষ্টি, যা শুধুমাত্র লাবণ্য ছাড়া আর কেউ দেখতে পাবে না। লাবণ্যকে ভয় পেতে দেখে লাবণ্যের বাবা সিদ্ধান্ত নিলেন তিনি বড় কোনো ওঝার কাছে নিয়ে যাবেন। তিনি হয়তো এই সমস্যার সমাধান করতে পারবেন। স্বামীর বেশ বুঝতে পারছে এই বাড়িতে কোনো ওঝা আসা মানে স্বামীরের আসল পরিচয় সবার সামনে বের হয়ে আসা, পরপর দুটো খুনের রহস্য বের হয়ে আসা। যে করে হোক এই বাড়িতে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করা, তা না হলে এতদিনের তিলে তিলে করা পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। আমার এক পরিচিত ওঝা আছে, আপনি বললে আমি লাবণ্যের বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলতে পারি। তাহলে তুমিই দেখো, মেয়েটা দিন দিন পাগলের মতন আচরণ করছে। না বাবা, বরং তুমিই যাও। স্বামীর তো এলাকায় নতুন, রাস্তাঘাট তেমন চেনে না, তুমিই যাও বাবা। স্বামীর ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে লাবণ্যের দিকে। স্বামীরের চোখই বলে দিচ্ছে কি বলতে চাইছে স্বামীর। লাবণ্য ইচ্ছে করে বলছে যাতে সবাই সত্যিটা জেনে যায়, কিন্তু স্বামীর এত সহজে তার প্ল্যান নষ্ট হতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না। এখন শুধু সময়ের অপেক্ষা প্রতিশোধ নেওয়ার। তুমি কোনো চিন্তা করো না তো, সব ঠিক চলছে। লাবণ্যর গর্বে জন্ম নেবে আমাদের নাগরাজ, যে কিনা পরিচালনা করবে আমাদের নাগরাজ্যকে। সমীর বলল, আমাদের এতদিনের সাধনা নষ্ট হলে নাগরাজ্য আর নাগমণি কোনোটাই আমাদের হাতে থাকবে না। আমার শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে যাচ্ছে। তোমাদের প্রথম মিলনের পর থেকে তোমার শক্তি কিছুটা তোমার সন্তানের মধ্যে চলে গেছে। এত মেয়ে থাকতে আমরা কেন লাবণ্যকেই খোঁজে নিয়েছি? আমরা তো অন্য কাউকে আমাদের কাজে ব্যবহার করতে পারতাম। তাহলে? সমীর বলল, না, অন্য কাউকে দিয়ে হবে না। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে লাবণ্যকেই দরকার। আমার পক্ষে প্রতিদিন এসে তোমাকে বলে যাওয়া সম্ভব না। যা করার তোমার নিজের বুদ্ধিতেই করতে হবে। কোনো অবস্থাতে আমাদের আসল উদ্দেশ্যটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। দিন দিন তুমি লাবণ্যের প্রতি দুর্বল হয়ে যাচ্ছ। ভুলে যাচ্ছ কেন? লাবণ্য মানুষ, আর তুমি সাপ। সাপ যেমন সুযোগ বুঝে মানুষকে ছোবল দিতে জানে, ঠিক তেমনি মানুষও সাপের বিষ দাঁত ভেঙে দিতে জানে। সব সময় কথাটা মনে রাখবে। সকাল থেকে লাবণ্যের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে বের হয়ে গেছে, একটু পরে আসবে বলে রাত পেরিয়ে সকাল হয়ে এখন সন্ধ্যা হয়ে যাবে। এখনো বাড়ি ফেরেনি লাবণ্যের বাবা। সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও যেতে দেখেনি কেউ। লাবণ্যের মা সকাল থেকে কান্নাকাটি শুরু করেছে। লাবণ্যের বাবা এত ছোট নয় যে সে হারিয়ে যাবে, কিন্তু তাকে খুঁজে না পাওয়ার রহস্য কেউ কিচ্ছু বুঝতে পারছে না। লাবণ্যর কেন জানি মনে হচ্ছে এসবের পেছনে সমীরের হাত আছে। সমীরের দিকে তাকাতেই সমীর রুম থেকে বের হয়ে যায়। সারা বাড়ি খোঁজে সমীরকে এখনো কোথাও পাওয়া যাচ্ছে না। রাতে কয়েকজন লোক বাড়ি দিয়ে যায় লাবণ্যের বাবাকে। লাবণ্যের বাবা কথা বলার মতন অবস্থায় নেই তিনি। দুদিনে লাবণ্যের বাবাকে দেখে চেনাই যাচ্ছে না তার চেহারার কারণে। ডান দিকের হাত হতে অর্ধেক মুখ প্যারালাইজড হয়ে গেছে। হসপিটালের সিঁড়ির কাছে পড়ে থাকতে দেখে হসপিটালের লোকজন পুলিশকে জানায়। পুলিশ সব খোঁজ নিয়ে লাবণ্যের বাবাকে বাড়িতে পাঠায়। কেন লাবণ্যর বাবা স্ট্রোক করলো? কে তাকে হসপিটালে রেখে গেল? মানলাম অতিরিক্ত চিন্তার ফলে লাবণ্যের বাবা স্ট্রোক করেছে, কিন্তু যেখানে তিনি নিজে বলেছেন একটু পরে বাড়িতে ফিরে আসবেন, সেখানে এত দূরে এসে কেনই বা স্ট্রোক করবেন? কি এমন ঘটেছিল যে আজ লাবণ্যের বাবা এই অবস্থায়? কে দায়ী এসবের জন্য? স্বামীর কি করেছে এসব? কিন্তু স্বামী তো সারাক্ষণ বাড়িতেই ছিল, তাহলে কে? লাবণ্য তার বাবার কাছে যেতেই লাবণ্যের বাবার মুখটা ভয়ে শুকিয়ে যাচ্ছে। বারবার লাবণ্যকে সরে যেতে বলছে, কিন্তু লাবণ্যের বাবার কথা শুনতে পাচ্ছে না। লাবণ্য তার বাবার হাতটা ধরতেই অন্য হাত দিয়ে শক্ত করে ধরে লাবণ্যের বাবা লাবণ্যের মাকে। লাবণ্য কিছু বুঝতে পারছে না কেন লাবণ্যের বাবা লাবণ্যকে দেখে ভয় পাচ্ছে। নিজের মেয়েকে কেউ আজ তিনি ভয় পাচ্ছেন, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো এক সময়। লাবণ্যের জন্য কি না করেছেন তিনি, আজ সেই বাবাই তাকে দূরে ঠেলে দিচ্ছে। লাবণ্য তো আর জানে না লাবণ্যের বাবা শুধু লাবণ্যকে দেখছে না, তার সাথে ভয়ঙ্কর কিছু আছে যা তিনি কাউকে কিছু বলতে পারছেন না। তুই যা তো রুমে, তুই বাড়িতে আসতে না আসতে রহিম মারা গেল। আজ তোর বাবা অসুস্থ হলো, তোর জন্য আমাদের সব শেষ হয়ে গেল।
লাবণ্যের মা বলল। লাবণ্য কিছু না বলে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। সামির লাবণ্যের বাবার পাশে বসে হাসতে থাকে। এই হাসি এক তৃপ্তির হাসি। কয়েকদিন ধরে লাবণ্যের মা লাবণ্যের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। কিছু বলতে হলে সামিরকে বলে দেয় লাবণ্যকে বলতে। লাবণ্যের মা বাবার সাথে লাবণ্যের সম্পর্কটা নষ্ট হলেও সামিরের সাথে লাবণ্যের মা বাবার সম্পর্কটা ঠিকঠাক আছে, বরং আগের থেকে আরও ঘনিষ্ঠ হয়েছে। লাবণ্যের এখন কি করা উচিত, কি করলে পরিস্থিতি আগের মতন হবে বুঝতে পারছে না লাবণ্য। সামিরকে এতটা বিশ্বাস করা মোটেও ঠিক হচ্ছে না লাবণ্যের মায়ের। লাবণ্যের বাবা সব সময় একটা ভয়ের মধ্যে থাকে। মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন হঠাৎ লাবণ্য লক্ষ্য করে স্বামীর তার পাশে নেই, দরজা ভিতর দিয়ে বন্ধ করা। লাবণ্য তো ভুলেই গেছে স্বামীর আসলে কোনো মানুষ নয়। সে চাইলেই দরজা বন্ধ থাকলেও ঘরে ঢুকতে পারে, আবার বেরিয়েও যেতে পারে। ঘরের জানালাটা ধীরে ধীরে খোলে লাবণ্য। বাহিরে দুটো ছায়া দেখা যাচ্ছে, একটা না হয় স্বামীর, কিন্তু আরেকজনকে। কেনই বা লাবণ্যের পরিবারটাকে নষ্ট করে দিতে চাইছে তারা? স্বামীরকে জিজ্ঞেস করলে স্বামীর কিছু বলবে না, সেটা লাবণ্য বেশ বুঝতে পারছে। যা করার লাবণ্যকেই করতে হবে। কিন্তু স্বামীর যদি বুঝে যায় লাবণ্যের উদ্দেশ্য, তখন যদি লাবণ্যের মায়ের কোনো ক্ষতি করে বসে, সেই দিন যদি স্বামীর বাড়ি থেকে পালিয়ে না আসতো, তাহলে আজ তার বাবার এই অবস্থা কখনোই হতে না। পালিয়ে এসে কি হলো? দিনের পর দিন একটা সাপের সাথে সংসার করতে হচ্ছে তাকে। তার জন্য এই বাড়ির লোকগুলো একটার পর একটা বিপদে পড়ছে। গ্রামে একটার পর একটা মানুষ মারা যাচ্ছে। পশু পাখিগুলো বাঁচতে পারছে না তাদের হাত থেকে। লাবণ্য বুঝতে পারছে তার মধ্যে একটা প্রাণের স্পন্দন বেড়ে উঠছে। লাবণ্যের মা এতদিন ধরে লাবণ্যকে দেখতে না পারলেও এখন লাবণ্যকে চোখে হারায়। লাবণ্যের বাবা এখন আর লাবণ্যকে দেখে ভয় পায় না। লাবণ্য কেন জানি ভয় হচ্ছে, এটা কোনো ধরনের ঝড়ের লক্ষণ নয় তো? স্বামীর আগের মতোই হুটখাট করে বাড়ির বাইরে যায় না। সন্ধ্যাবেলা বসে আছে সবাই, তখন কোথা থেকে এক বৃদ্ধ লোক আসে বাড়িতে। লোকটার গায়ে ময়লা কাপড়, এইগুলো এতই ময়লা যে জামা কাপড়গুলোর জন্য বৃদ্ধ লোকটি পাগলের মতন লাগছে। শরীরও বেশ দুর্বল দেখে বোঝা যাচ্ছে। লাঠিতে ভর দিয়ে হাঁটছেন তিনি। কাউকে কিছু না বলে বারান্দায় বসে পড়লেন। তোমরা কিছু মনে করো না, অনেক দূর থেকে আসছি, তোমাদের অনুমতি ছাড়াই তোমাদের বাড়িতে ঢুকে পড়েছি। এই সন্ধ্যাবেলায় আমি চোখে তেমন ভালো দেখতে পাই না। আজকে রাতটা যদি তোমরা তোমাদের বাড়িতে থাকতে দিতে অনেক বড় উপকার হতো মা। বৃদ্ধ লোকটি বলল, এই বাড়িতে আপনাকে থাকার জায়গা দেয়া যাবে না। আপনি বরং অন্য কারোর কাছে সাহায্য চান। যদি কিছু টাকা পয়সা লাগে আমি দিয়ে দিতে পারি। সামির বলল, আমার সাহায্য লাগবে না বাবা, শুধু রাতটা এখানে থাকতে দাও। সকাল হলেই আমি চলে যাব বাড়ি ছেড়ে। আজ না হয় উনি আমাদের বাড়িতেই থাক, এক রাতের ব্যাপার, কোনো সমস্যা হবে না। আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন? লাবণ্যের এই অবস্থায় বাড়িতে অপরিচিত কাউকে রাখা ঠিক হবে না। আমার কথা আপনার এত না ভাবলেও চলবে। তাছাড়া আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। তুই কেন ঘর থেকে বের হতে গেলি? আমি ঘরে বসে থাকলে তো তোমাদের সুবিধা হচ্ছে, যা ইচ্ছে তাই করতে পারো। আমি থাকলে তোমাদের কাছে বাধা হয়ে দাঁড়াই। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি ভুলে যাচ্ছ? আমরা যা করছি তোমার ভালোর জন্য করছি। তোমরা থামো, আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি চলে যাব, দেখি কোথাও একটু থাকার জায়গা পাই কিনা। আপনি কোথাও যাবেন না, আমি আপনাকে থাকতে দেব এই বাড়িতে। লাবণ্য না হয়ে এখন যদি অন্য কেউ স্বামীরের কথার অবাধ্য হতো, তাহলে বিষ দাঁতগুলো বের করে কয়েকটা ছোবল দিয়ে দিত। বৃদ্ধ লোকটি স্বামীরের দিকে তাকিয়ে আছে। স্বামীর ভাবতে লাগলো, লোকটা কি স্বামীরের আসল পরিচয় জেনে গেছে? যদি নাই জানবে তাহলে বারবার এমন করে কি দেখছে? এই লোকটাকে বাড়িতে রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব বের করতে হবে। লাবণ্য একটা রুমে লোকটাকে থাকতে দিল। বৃদ্ধ লোকটি খাটে বসে লাবণ্যের হাতটা ধরল। হঠাৎ করে লাবণ্যের হাত ধরাতে কিছুটা ভয় পেয়ে যায় সে। ছেলেটি নিশ্চয়ই তোমার স্বামী। হ্যাঁ, স্বামী না চাই, আজ তো একটা সাপ, মনে মনে বলছে লাবণ্য। তুমি কি কিছু বললে মা? কই না তো, আপনি বরং রেস্ট নিন, আমি আপনার খাবারটা পাঠিয়ে দিচ্ছি। এটা সব সময় তোমার কাছে রাখবে। বিপদে আপদে একমাত্র সৃষ্টিকর্তার কাছেই সাহায্য চাইবে। তোমাকে তোমার বিপদে সাহায্য কেউ না করলেও তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন। লাবণ্য আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। লোকটা অন্য কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তিনি কথাটা না বলেননি।
চোখ যা বলতে চাইছে মুখটা বলতে দিচ্ছে না। স্বামীর কেন লোকটাকে বাড়িতে থাকতে দিতে চাইছে না? লোকটা কেন বারবার স্বামীরকে দেখছিল? উনি কি কিছু বুঝতে পারছেন? আমার একবার একা ওনার সাথে কথা বলা দরকার। যদি আমাকে কোনো সাহায্য করতে পারেন। কিছু একটা ওপর থেকে নিচে পড়ে যাওয়ার শব্দ শুনে ঘুম ভেঙে যায় লাবণ্যের। রুমের লাইট অন করে দেখে সব ঠিক আছে। তাহলে শব্দটা হলো কোথায়? বাইরে গিয়ে একবার দেখবে? না, এত রাতে আর যাই হোক, বাইরে যাওয়া ঠিক হবে না। হঠাৎ চিৎকার লাবণ্যের কানে আসলো। এখন বিছানায় বসে থাকতে লাবণ্যের একদম ইচ্ছা করছে না। চিৎকারটা কোথা থেকে আসছে বোঝার চেষ্টা করছে লাবণ্য। শব্দটা সে স্পষ্ট শুনতে পেয়েছে। আচ্ছা, এমন নয় তো চিৎকারটা বৃদ্ধ লোকটি দিয়েছে? আমার এতক্ষণ কেন মনে হলো না? লাবণ্য ভালো করে জানে, স্বামীর আর স্বামীরের সাথে সাপেরা যতক্ষণ ভয়ঙ্কর না কেন, এখন কেউ তার কোনো ক্ষতি করবে না। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। বারবার লাইট জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু লাইট জ্বলছে না। লাবণ্যর মা আর স্বামীর আসার পর অনেক কষ্টে রুমের লাইট অন হয়েছে। নিচে পড়ে আছে বৃদ্ধ লোকটি রক্তাক্ত শরীরে। সারা ঘর রক্তে লাল হয়ে যাচ্ছে। কেউ খেয়ালই করেনি তারা রক্তের ওপর দাঁড়িয়ে আছে। লোকটি লাবণ্যকে ইশারা দিচ্ছে ওনার কাছে যাওয়ার জন্য। তোর বড় বিপদ মা, তোর সন্তানই তোর জন্য কাল হয়ে দাঁড়াবে। মানুষ আর সাপের মিলনের কারণে তোর সন্তান মানুষ রূপে জন্ম নেবে, কিন্তু সে যে কোনো সময় তার রূপ পরিবর্তন করে সাপ হয়ে যেতে পারবে। এই স্বামীর তোর বংশের। আর কিছু বলার আগেই মারা যায় লোকটি। লাবণ্য হাতের দিকে তাকিয়ে দেখে লোকটার দেওয়া তাবিজটা তার হাতে নেই, কিন্তু রাতে সে নিজের তাবিজটা হাতে পড়েছিল। তাহলে তাবিজটা তার হাত থেকে কে খুলে নিল? বৃদ্ধ লোকটি বা কেন মারল? শুধুমাত্র স্বামীরের আসল পরিচয় জেনে গেছে বলে? রাতে এই কথাটা বলার জন্য হয়তো আমার হাতটা ধরেছিল, কিন্তু আমি নিজেই বুঝতে পারলাম না। আজ আমার জন্য লোকটা মারা গেল। স্বামীর তো রুমে ছিল, তাহলে কে মেরেছে? আমার জন্যই আমার বাবা বিছানায় পড়ে আছে। লাবণ্যর অবাক লাগছে। লাবণ্যর মা এতগুলো কথা শোনার পরও ওনার একটুও খারাপ লাগছে না। লাবণ্যর এটা ভেবে কষ্ট লাগছে তার গর্ভে জন্ম নিচ্ছে ভয়ঙ্কর এক মানব শিশু। লাবণ্যের মা আর স্বামী যে যার রুমে গিয়ে আবার ঘুমিয়ে গিয়েছে। সকালে পুলিশ বাড়িতে এসে লাশটা নিয়ে যায়। স্বামীরও যায় পুলিশের সাথে, কারণ এই বাড়িতে একটা খুন হয়েছে। তারা কেউ খুনের সাথে জড়িত না। প্রমাণ ছাড়া কেউ এই কথা বিশ্বাস করবে না। লাবণ্য ভালো করে জানে স্বামীরের বিরুদ্ধে কেউ কোনো প্রমাণ না পেয়ে একটু পরেই স্বামীরকে ছেড়ে দিতে বাধ্য হবে পুলিশ। রোহিত আর বাকিদের সাপের ছোবল দিয়ে মারলেও বৃদ্ধ লোকটিকে সাপে ছোবল কিংবা কোনো আঘাত করেননি, বরং টিনের চালের বেড়া এক পাট খুলে তার পেটে ঢুকে গিয়েছিল। হয়তো কোনো কারণে এক পাট খুলে গিয়ে তার ওপর পড়ে যায়, এটা দুর্ঘটনাই মাত্র। কিন্তু আসলে তো তেমন কিছু হয়নি। সত্যিটা কখনো মানুষ জানতে পারবে না কি করে মারা গেছে লোকটি। একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, এরা কিন্তু কেউ কিছু করতে পারছে না এদের। সন্ধ্যায় স্বামী ঠিকই বাড়ি চলে আসে। কেউ কারোর সাথে তেমন কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। সকাল থেকে লাবণ্য তার মাকে বারবার বলছে তার শরীরটা ভালো না, সে ডাক্তারের কাছে যেতে চায়, কিন্তু লাবণ্যের মা স্বামীরের মতন বারবারই না করে দিচ্ছে। লাবণ্যের মাও স্বামীরের ইশারায় চলছে, তার আচরণে ঠিকই বোঝা যাচ্ছে, কিন্তু লাবণ্যও নাছোড়বান্দা, সে ডাক্তারের কাছে যাবেই। বাড়ি থেকে বের হতে যাবে, স্বামীর লাবণ্যের সামনে এসে দাঁড়িয়ে আছে। তুমি নিশ্চয়ই তোমার বাবার লাশ দেখতে চাও না? আমি কি করতে পারি তোমাকে সবটা খুলে বলতে হবে না আশা করি। নিজের মাকে স্বাভাবিক সুস্থ দেখতে ভালো লাগছে না? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? তুমি কেন হসপিটালে যেতে চাইছো? আমার সন্তানকে মেরে ফেলতে, তাই তো? তাহলে মন দিয়ে শুনে রাখো, আমার সন্তানের কিছুই হবে না। যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তার মৃত্যু অনিবার্য। দরকার হলে এখানে একটার পর একটা মানুষকে আমি খুন করব। সন্তানের জন্য খুব কষ্ট লাগছে আপনার? যখন দিনের পর দিন মানুষের বাচ্চাগুলোকে মেরে ফেলেছেন, তখন একবারও ভেবে দেখেছিলেন ওই বাচ্চাগুলোর মা বাবা কি নিয়ে বাঁচবে তাদের সন্তানকে হারিয়ে? লাবণ্য বলল, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য না। আমি যা বলছি তা মেনে চলো, তাতে তোমারই মঙ্গল। আমার আর কি ক্ষতি করার বাকি রেখেছেন? আমার বাবার এমন অবস্থা করে তারপরও আপনার শান্তি হয়নি? আমার মাকে আপনার মায়াজালে বন্দি করে নিয়েছেন। আমার মা হয়ে এখন সে আপনার বলা বলি সারাদিন বলতে থাকে।
লাবণ্যের মা লাবণ্যকে দুটো চড় মেরে ঘরে নিয়ে গেল। মেয়ের এমন সাহস দেখে তিনি অবাক। তোর বাপ কোনোদিন বলতে পারবে না আমি তার কথার অবাধ্য হয়েছি, আর তুই কথায় কথায় জামাইয়ের সাথে ঝগড়া করছিস? মা চুপ করো, তোমাদের কারোর কথা আমার ভালো লাগছে না। যত দিন যাচ্ছে লাবণ্যের মনে ভয় হতে শুরু করেছে, আমার নিজের সন্তানই আমার ক্ষতির কারণ হবে, তাহলে বাকি মানুষগুলোকে নিশ্চয়ই সে ছেড়ে দেবে না। আর কিছু ভাবতে পারছে না। কে জানতো সকাল হতেই আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে গ্রামের মানুষদের জন্য। নদীর পাড়ে দুটো মানুষের লাশ পড়ে রয়েছে, সারা শরীর নীল রং ধারণ করেছে। রাতে তারা নৌকায় ঘুমিয়ে পড়েছিল। সবাই ভয়ে আছে, কাকে আবার সাপের হাতে নিজের জীবন দিতে হয়। যত দিন যাচ্ছে গ্রামের সাপের উদ্ভব বাড়ছে। লাবণ্যের শরীর আরো খারাপ হতে যাচ্ছে। কোন পাপের শাস্তি পাচ্ছে সে? তার জন্য কতগুলো নিরপরাধ মানুষ মারা গেছে। হয়তো তার কারণে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সে মরে গেলেই কি সব কিছু আগের মতন স্বাভাবিক হয়ে যাবে? তার বাবা কি আগের মতন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? গ্রামের মানুষগুলো কি সব কিছু ভুলে শান্তিতে বসবাস করতে পারবে? তার একজনের মৃত্যুর জন্য যদি এতগুলো মানুষ বেঁচে যায়, তাহলে শত কষ্টে হলেও সে তার জীবন দিয়ে দিতে পারবে। সময় যত যাচ্ছে পরিস্থিতি আগের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। মানুষ রাতে তো দূর, দিনের বেলায়ও বাড়ি থেকে বের হতে চায় না। কি করেই বা হবে? যে যায় সে লাশ হয়ে যায়। মানুষ শত চেষ্টা করেও একটা ভালো ওঝা কেউ গ্রামে নিয়ে আসতে পারে না। লাবণ্য এখন আর আগের মতন কারোর সাথে কথা বলতে যায় না। সব সময় অন্ধকার ঘরে থাকতে পছন্দ করে। হাত পা দুটো বেঁধে রাখা হয়েছে, কখন আবার দেখা যাবে নিজের হাতেই ছুরি চালিয়ে দিয়েছে। এখন আর লাবণ্যকে বিশ্বাস করতে পারে না স্বামীর। মেয়েটা দিন দিন পাগল হয়ে যাচ্ছে। তার সাথে স্বামীরের এতদিনের স্বপ্ন শেষ হয়ে যেত। কি করে একটা মানুষ এমন কাণ্ডজ্ঞানহীন মানুষের মতন কাজ করতে পারে? তাহলে কি লাবণ্য ওই বৃদ্ধ লোকটির কথাগুলো এখনো বিশ্বাস করে আছে? এত চেষ্টা করেও কি শেষে লাবণ্য সত্যিটা জেনে গেল? আমার আর একটু সচেতন হওয়া দরকার ছিল, তাহলে সত্যিটা লাবণ্য এত সহজে জানতে পারত না। আর তো মাত্র কিছুদিন, তারপর পৃথিবীতে আসতে চলেছে আমাদের নাগরাজ, যে আমাদের শত্রুদের হত্যার পাশাপাশি নাগরাজ্যের উত্তরাধিকার পাবে সে। মধ্যরাতে দরজা ভেঙে লাবণ্যকে নিয়ে যায় কালো কাপড়ে ঢাকা কয়েকজন মানুষ। লাবণ্যের চোখ খুলতেই সে দেখতে পায় তার হাত পা বাঁধা। চারিদিকে নীরবতা বিরাজ করছে। একজন আগুলের কুণ্ডলীর সামনে বসে কী সব মন্ত্র উচ্চারণ করছে। তার পাশে আরও কয়েকজন দাঁড়িয়ে আছে, তাদের সবার মুখে হাসি। হাসবে না কেন? এত সহজে লাবণ্যকে খুঁজে পাবে সেটা তাদের কল্পনার বাহিরে ছিল। তাদের শত্রুর খোঁজ তাদেরকে আর কষ্ট করে পেতে হলো না, বরং শত্রুই তার সন্ধান তাদেরকে জানিয়ে দিল। স্বামীর বাড়িতে এসে দেখে লাবণ্যের মা দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। এত রাতে এইভাবে দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? স্বামীরের হঠাৎ মনে হলো, আচ্ছা, লাবণ্যের কোনো ক্ষতি হয়নি তো? রুমে গিয়ে দেখে পুরো বিছানা এলোমেলো। নিচে লাবণ্যের হাতের কাঁচের চুড়িগুলো পড়ে আছে। লাবণ্যকে ওরা যখন ধরে নিয়ে যাচ্ছিল, তখন লাবণ্য যেতে না চাওয়ার কারণে ওরা এক পর্যায়ে লাবণ্যকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। শক্ত করে কারোর হাত ধরার কারণে কাঁচের চুড়িগুলো ভেঙে গিয়েছিল। অনেকক্ষণ ধরে খুঁজে কোথাও লাবণ্যকে না পেয়ে স্বামীর প্রায় পাগলের মতন হয়ে গেছে। আর মাত্র কিছুদিন, তারপর তার এতদিনের কষ্ট সফল হতে চলেছিল। কিন্তু আজ স্বামীর কি করে এত বড় ভুল করলো? লাবণ্যকে বাড়িতে একা রেখে যাওয়া মোটেও ঠিক হয়নি। এখন কোথায় খুঁজবে লাবণ্যকে? সবার আগে লাবণ্যের মার জ্ঞান ফেরা দরকার, তাহলেই জানতে পারবে বাড়িতে আসলে কি হয়েছিল। এত কিছু থাকতে লাবণ্যকে কেন ধরে নিয়ে গেল? কয়েকবার লাবণ্যের মায়ের মুখে পানি দিতেই জ্ঞান ফিরে আসে লাবণ্যের মায়ের। লাবণ্য, আমার মেয়েটাকে ওরা মেরে ফেলবে। স্বামীর মা হয়ে নিজের মেয়েকে বাঁচাতে পারিনি। কে মেরে ফেলবে লাবণ্যকে? কেন মারবে? কি এমন উদ্দেশ্য থাকতে পারে? তাছাড়া আপনি বা এত জোর দিয়ে কি করে বলছেন এসব? কারণ শুধুমাত্র এদের হাত থেকে বাঁচাতে নিজেদের সব কিছু ছেড়ে লাবণ্যকে নিয়ে পালিয়ে এসেছিলাম। আজ আমার মেয়েকে ওরা নিয়ে গেছে। হয়তো এতক্ষণে আমার লাবণ্যকে মেরে ফেলেছে। আমার তো একটাই মেয়ে। আজ ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমাকে সবটা খুলে বলেন, তা না হলে আমি কিছু করতে পারবো না। আপনার থেকে লাবণ্যকে এখন আমার বেশি প্রয়োজন। আমার সন্তানের মা হতে চলেছে সে।
স্বামীরকে লাবণ্যের ছোটবেলা থেকে বড় হওয়ার ঘটনা সব খুলে বলল লাবণ্যের মা। স্বামীর এখন ভালো করে বুঝতে পারছে কেন লাবণ্যকে স্বামীরের এত প্রয়োজন। এখন স্বামীর কি করবে বুঝতে পারছে না, তার শক্তি আগের থেকে অনেক কমে গেছে। যা আছে তা দিয়ে কখনোই লাবণ্যকে তাদের কাছ থেকে নিয়ে আসতে পারবে না। এখন তার সঙ্গীদের সাহায্যের দরকার, যারা এই বিপদে কাজে আসবে। লাবণ্য মাথাটা কেমন করছে, চোখগুলো ঝাপসা হয়ে আসছে। একটু পর কিসের পানি ছিটিয়ে দিচ্ছে এরা। পানি লাবণ্যের শরীরে পড়তেই মনে হচ্ছে কেউ যেন তার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে। একজন হাতে একটা বড় তলোয়ার নিয়ে লাবণ্যের মাথার কাছে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে বাকিরাও লাবণ্যের কাছে চলে আসে। মধ্যবয়স্ক ব্যক্তিটি লাবণ্যের কপালে লাল একটা তিলক এঁকে দিল। আজ কে বাঁচাবে তোকে? 18 বছর ধরে তোকে খুঁজে চলেছি, আর তুই এখানে লুকিয়ে রয়েছিস। মনে করেছিলি আমরা কিছু বুঝতে পারবো না? তোর ছেলে নাকি আমাদেরকে খুন করবে? হাসতে বলো তোমার ছেলেকে, সে তোমার গর্ভে থেকে আমাদেরকে শেষ করবে। তার আগে যদি আমি এখন তোমার ছেলে সহ তোমাকে ওপারে পাঠিয়ে দিই। এত কথা বলার দরকার নেই, আগে আমাদের কাজ শেষ করতে হবে, তারপর আমরা দুজন অমর হয়ে যাব। আজ থেকে 18 বছর আগে যা করতে পারিনি, আজ সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই। মরার আগে সত্যিটা লাবণ্যের জানা উচিত, কেন তাকে মারা হচ্ছে, কেন তাকে আজ মরতে হবে। তোমার জানতে ইচ্ছে করছে না লাবণ্য? লাবণ্য শুধু মাথাটা নাড়িয়ে সম্মতি জানালো। চোখ খুলে কারোর দিকে তাকাতে পারছে না সে। এতদিন মরে যাওয়ার চেষ্টা করেও পারেনি, আজ কেন জানি খুব বাঁচতে ইচ্ছে হচ্ছে। হয়তো আজই লাবণ্যের শেষ দিন। তুই আমার নিজের ভাইয়ের মেয়ে হওয়া সত্ত্বেও তোকে মেরে ফেলতে হবে। কেন জানিস? কারণ তোর গর্ভে জন্ম নেওয়া ছেলেটির আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তোর বাবা সব সময় আমাকে কালা জাদু করতে বাধা দিত, তাই সরে আসতে চেয়েছিলাম আমি, কিন্তু জাদুর নেশা আমাকে ছাড়েনি। তাই বাধ্য হয়ে লুকিয়ে লুকিয়ে কালো জাদু শিখতে থাকি। ভেবেছিলাম নাগরাজকে বশ করে আমার নাগলোক পরিচালনা করব, কিন্তু নাগরাজ সে আমাদের কাছে বশ্যতা স্বীকার করবে না। বারবার বলার পরও যখন সে রাজি হচ্ছিল না, তখন তাকে এইরকম আগুনের কুণ্ডলিতে ফেলে পুড়িয়ে মেরেছিলাম। মনে করেছিলাম সমস্যা ওইখানেই শেষ হয়েছে, কিন্তু না, আমার বংশের কেউ আমার শত্রুকে তার গর্ভে জন্ম দেবে। সে আমাদের মেরে নাগরাজ্য আর নাগমণি দুটোই সে তার দখলে নিয়ে যাবে। সেই মেয়েটি আর কেউ নয়, সে ছিলি তুই নিজে। তখনই তোকে মেরে ফেলতাম। আমার ভাই বেইমানি করে পালিয়ে গেল তোকে নিয়ে। আজ কে বাঁচাবে তোকে? একজন মানুষ এত নিচে নামতে পারে? লাবণ্যের দু চোখ ঝাপসা হয়ে গেছে। সময় ফুরিয়ে আসছে। একজন তলোয়ারটা লাবণ্যের গলা বরাবর নিয়ে আসছে। চারিদিকের বাতাসটা ভারী হয়ে গেছে। শেষবারের মতন একটা চোখ খুলে চারপাশটা দেখে নিতে খুব ইচ্ছে করছে লাবণ্যের, কিন্তু চোখ খুলে তাকাবে সেই শক্তিটুকুও তার নেই। মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসছে লাবণ্যের কানে। গলা বরাবর নিয়ে গেছে তরোয়ালটা। শত হোক নিজের রক্তের লাবণ্য তাকে এত সহজে বলি দিতে পারছে না। চোখ বন্ধ করে শয়তানকে স্মরণ করে গলায় তরোয়াল লাগাতেই তার হাত কেউ ধরে ফেলে। তুমি এটা কি করতে যাচ্ছ বাবা? শেষ পর্যন্ত তুমি লাবণ্যকে বলি দিতে আসছো? তুমি আমাকে কি কথা দিয়েছিলে? তুমি নিজে আমাকে কথা দিয়েছো তুমি লাবণ্যের কোনো ক্ষতি করবে না, তাই আমি তোমাকে এখন আসতে দিয়েছিলাম। কাইফ বলল, তুই আমার কাছে বাধা দিতে আসতে গেলি কেন? তুই ভুলে গেলি তোর বাবা নিজের স্বার্থের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? নিজের ভালো চাইলে তুই ফিরে যা কাইফ। সময় শেষ হয়ে যাচ্ছে, আর দেরি করা যাবে না। যা করার এক্ষুনি করতে হবে। আপনি চুপ করুন তো। আপনার জন্য আজ আমার বাবা নিজের ভাইয়ের মেয়েকে বলি দিতে চলে আসছে। সবার আগে আপনাকে পুলিশে দেওয়া উচিত। কাইফ লাবণ্যকে শোয়া থেকে তুলে নিল। কাইফের বাবা কাইফকে কয়েকটা চড় মেরে দিল। আজ যখন তার এত বছরের সাধনা পূরণ হতে চলেছে, তখন তার নিজের ছেলেই পথের বাধা হয়ে দাঁড়িয়েছে। আগুনের ধোঁয়া অসহ্য লাগছে লাবণ্যের কাছে। কাইফ আগুনের কুণ্ডলি কাছে থাকা কলসি থেকে কয়েক কলসি পানি দিয়ে আগুনে কুণ্ডলির মধ্যে ঢেলে দিয়েছে। কাইফের বাবার লোকেরা তাদের কাজের জন্য পানি এনে রেখেছিল। কে জানতো এই পানি তাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। কাইফকে কয়েকজন ধরে ফেলে। আজ শুধু লাবণ্যকে বলি দিতে চেয়েছিলাম, কিন্তু তুই যখন লাবণ্যকে বাঁচিয়ে দিলি, তখন লাবণ্যের জায়গায় তোকে বলি দেব কাইফ। লাবণ্যকে মারলে তোর কষ্ট হবে, তাই না?
এর আগে যখন মারতে গিয়েছিলাম তখন তুই লাবণ্যের বাবা মাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলি। আজ তোর এই বিপদে কে সাহায্য করবে শুনি? খুব তো ভালোবাসা দেখাতে লাবণ্যকে বাঁচাতে এত দূর থেকে ছুটে আসলি। লাবণ্য তোর জন্য থেমে নেই, সে সংসার করে এখন নাগরাজকে জন্ম দিতে যাচ্ছে। এই সেই নাগরাজ যে কিনা আমাদের সবাইকে শেষ করে নিজের সব কিছুর মালিক হবে। তুই যখন নিজের বাবার কথা না ভেবে লাবণ্যকে বাঁচাতে চলে আসলি, তাহলে আজ শুধু লাবণ্য না, তুই নিজেও আমার শত্রু। আমি আমার এতদিনের সাধনা শেষ হতে দেব না। আগে তোকে, তারপর লাবণ্যকে। বাহ, তোমার কাছে নিজের ছেলের থেকেও বেশি মূল্যবান হলো শক্তি। আমি মরে যাব, আমার কোনো কষ্ট নেই, কিন্তু তোমার মতন মানুষের হাতে মরতে হবে এটা ভেবে কষ্ট হচ্ছে। তুই দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। আমার খায়, আমার পরে, আবার আমার শত্রুর পক্ষ নিয়ে আমার কাছে বাধা দেয়। হেডে বাঁচিয়ে রাখা যাবে না, আমি এক্ষুনি করছি। কাইফের গলায় ছুরিটা লাগাতেই রক্ত পড়তে শুরু করেছে। লাবণ্যর নিস্তেজ শরীরটা পড়ে আছে। মুহূর্তের মধ্যে চারিদিকে বাতাসের শব্দ বেড়ে গেছে। সাপ আর সাধুদের মধ্যে লড়াই শুরু হয়েছে। চারিদিকটা পুলিশ ঘিরে রেখেছে, কিন্তু তারা বাতাসের শব্দ শোনা ছাড়া আর কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। আস্তে আস্তে বাতাসটা কমে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লাবণ্য, কাইফ সহ আরও কয়েকজন মাটিতে পড়ে আছে, কিন্তু বাকিরা মুহূর্তের মধ্যেই কোথায় হাওয়া হয়ে গেল। চারিদিকে খুঁজে কাউকে না পেয়ে লাবণ্য আর কাইফকে হসপিটালে নিয়ে যায় পুলিশ। আর বাকি যারা পড়েছিল তারা সবাই মৃত। লাবণ্যের শরীরের কন্ডিশন ভালো নয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে লাবণ্যকে। লাবণ্যের মা মেয়ের এমন অবস্থা দেখে পাগল প্রায় হয়ে গেছে। দীর্ঘ 1 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়েছেন। বাচ্চার চিৎকারে মুখরিত হচ্ছে অপারেশন থিয়েটার। বিদ্যুৎ আচমকা যাওয়া আসা শুরু করেছে। লাবণ্যের এখনো জ্ঞান ফিরে আসেনি। সামির ও বাকিরা লাবণ্যের ছেলেকে দেখার জন্য পাগল হয়ে আছে। একজন নার্স বাচ্চাটাকে সামিরের কোলে দেবে, এমন সময় নার্স খেয়াল করে দেখে সাদা তোয়ালে পেঁচানো একটা সাপ। নার্স চিৎকার দিয়ে সরে যায়। বাচ্চাটা আবার তার আসল রূপে ফিরে আসে। সামির ঠিক সময় যদি না ধরতো তাহলে বাচ্চাটা নিচে পড়ে যেত। যদিও সামির জানে শূন্যে ভেসে থাকার মতন শক্তি তার ছেলের আছে। সামির লাবণ্যের কাছে গিয়ে বাচ্চাটা নিয়ে রাখলো। আজ থেকে লাবণ্যের ছেলের নাম লাবিব। আমাদের বংশের উত্তরাধিকারী নাগরাজ। আমাদের যে আর কোনো চিন্তা রইল না বাবা, আমাদের এতদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। না সামির, তোমার ভাবনা সত্যি নয়। আমাদের লাবিব এখনো পুরোপুরিভাবে শক্তি অর্জন করেনি। আমাদের শত্রু এখনো বেঁচে আছে। তাকে মারতে পারলেই লাবিব নাগমণি আর নাগরাজ্যের মালিক হবে। কি করে মারবে লাবিব আমাদের শত্রুকে? সময় হলে আমি সব লাবিবকে বুঝিয়ে দেব। আপাতত লাবণ্যকে আমাদের আর কোনো দরকার নেই। লাবণ্যর বাবা আজ থেকে সুস্থ হয়ে যাবে। আমাদের মায়া তার শরীর থেকে কেটে যাবে। লাবণ্যকে এই অবস্থায় রেখে চলে যাব আমরা? লাবিব সে লাবণ্যকে ছাড়া থাকবে? লাবিবের জন্ম হয়েছে নাগরাজ্যে থাকার জন্য। মানুষের গর্ভে লাবিবের জন্ম হলেও সে আমাদের মতন সাপ। তার শরীরে আমাদের রক্ত বইছে। লাবিবকে লাবণ্যের কাছ থেকে আমরা কখনোই আলাদা করতে পারবো না। যদি লাবিব লাবণ্যের কাছে আসতে চায়, কিন্তু আমি কখনো চাই না লাবিব লাবণ্যের কাছে আসুক। আমি এতদিন ধরে দুধকলা দিয়ে কাল সাপ পুছে রাখছি। তোমরা সবাই আসলে সাপ। আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছো তোমরা। আমার স্বামীকে অসুস্থ বানিয়ে বিছানায় ফেলে রেখেছো। আমাকে এতদিন তোমাদের মায়াজালে বন্দি করে রেখেছিলে যাতে তোমাদের পথের বাধা না হতে পারি। কেন আমার লাবণ্যর কথা আমি বিশ্বাস করলাম না? তাহলে আজ আমার মেয়ের জীবনটা নষ্ট হতো না। লাবণ্য ঠিকই আছে, তাকে ভালো দেখে বিয়ে দিয়ে দেবে। তাছাড়া কাইফ লাবণ্যকে এখনো ভালোবাসে। সে লাবণ্যকে বিয়ে করতে চায়। এটা তো লাবণ্যের সৌভাগ্য যে এত কিছু জানার পরও কাইফ লাবণ্যকে বিয়ে করতে চায়। বাবা, তুমি কি বলছো? ভেবে বলছো কি? লাবণ্যের সাথে কাইফের বিয়ে কখনো হতে পারে না। স্বামীর, তুমি ভুলে যাচ্ছ তুমি সাপ আর লাবণ্য মানুষ। কিছুদিনের জন্য তোমরা স্বামী স্ত্রী হলেও সারা জীবন এই সম্পর্ক টিকিয়ে রাখা কখনো সম্ভব না। তুমি এখনই এখান থেকে চলে যাবে, এটা আমার আদেশ। লাবিব আপাতত আমাদের সাথে থাকবে। আমরা খুব শীঘ্রই নাগরাজ্যে ফিরে যাব। মুহূর্তের মধ্যেই স্বামীর বাবা লাবিব অদৃশ্য হয়ে গেছে।
লাবণ্যের মা লাবণ্যের পাশে বসে আছে। কাইফকে লাবণ্যের রুমে দিয়ে গেছে। গলার অনেকটা কেটে গেছে। লাবণ্যের জ্ঞান ফিরে আসছে। চোখ খুলেই তাকিয়ে দেখে লাবণ্যের মা আর কাইফ ছাড়া আর কেউ নেই। পেটে হাত দিয়ে বুঝতে পারছে তার সন্তান অনেক আগেই পৃথিবীতে চলে এসেছে। কিন্তু সে কোথায়? সামিরকে দেখা যাচ্ছে না কেন? এদিক ওদিক বারবার তাকাচ্ছে লাবণ্য। লাবিবকে সামিরের বাবা নিয়ে গেছে লাবণ্য। লাবিব? তোর ছেলে লাবিব। আমাদের ভুল হয়েছে তোর কথা বিশ্বাস না করে। আমাদের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। চলে গেছে? আমাকে একবারও আমার ছেলেকে ছুঁয়ে দেখতে দিল না। যে চলে গেছে তার জন্য কষ্ট পাচ্ছ লাবণ্য? তুমি আমরা হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবো না। আমরা কি আগে সব কিছু ভুলে সংসার করতে পারি না? আমি জানি আমার বাবা যা করেছে তা অন্যায়। সে তার পাপের শাস্তি ঠিক পাবে, দেখে নিও। কাইফ ঠিক বলেছে লাবণ্য। সামির আর তার সন্তানকে তোর অতীত মনে করে ভুলে যা মা। আজ আমাদের জীবন থেকে নয়, আমাদের এলাকায় ভয়ঙ্কর নাগেদের হাত থেকেও মুক্ত হলো। বাবা তুমি? আমি ঠিক হয়ে গেছি। আশ্চর্য লাগছে না? ওই দিন রাতে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। বাজার শেষে বাড়ি ফিরে আসবো এমন সময় সামিরকে দেখি জমিদার বাড়ির পিছনের দিকটায় যাচ্ছে। আমি ভাবলাম স্বামীর এলাকায় নতুন, ভুল করে হয়তো ওদিকে যাচ্ছে। আমি গিয়ে দেখি সামির একা না, আর একজন আছে। তারা দুজনে কথা শেষ করে আবার সাপের রূপ ধারণ করেছে। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। স্বামীর বাড়ির দিকে চলে আসছে দেখে আমির বাড়ির দিকে আসব এমন সময় দেখি স্বামীরের বাবা বিশাল এক সাপের আকৃতি ধারণ করেছে। তারপর আর কিছু মনে নেই। যারা তাদের আসল রূপ দেখে ফেলেছে তাদের সবাইকে মেরে ফেলেছে। রোহিত কিভাবে মারা গিয়েছিল? স্বামীর মেরেছিল নিশ্চয়ই। হয়তো রোহিত জেনে গিয়েছিল তাদের আসল রূপ, তাই তাকেও মেরে ফেলা হয়েছে। 2 বছর পর ঘুমিয়ে আছে সালমান মিয়া। ঘর থেকে বিষাক্ত নীল ধোঁয়া বের হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ খুলে তাকালো সে। এ কি দেখছে সে? তার ঘরে এত সাপ! দম বন্ধ হয়ে আসছে সালমানের। একটা সাপ পেঁচিয়ে ধরেছে সালমানকে। একটার পর একটা ছোবল দিয়ে যাচ্ছে। সালমান বেশ বুঝতে পারছে তার সময় শেষ। এত এত সাপকে সে মেরেছে। শেষ পর্যন্ত নাগরাজকে ছলনা করে মেরে ফেলেছিল। আজ এত মন্ত্র কোনো কাজে আসছে না সালমানের। কাজে আসবেই বা কি করে? লাবিবের জন্মই সালমান নামক ভয়ঙ্কর এই শয়তান তান্ত্রিককে শেষ করার জন্য। সারা শরীর বিষে নীল হয়ে গেছে। লাবিব তার মুখে সালমানের অর্ধেক শরীরটা নিয়ে নেয়। মুহূর্তের মধ্যে বাড়ির সবকিছু ছাই হয়ে যায়। লাবিব, সামির, বাকিরা নাগরাজ্যের দিকে রওনা দেয়। কিসের এক অদ্ভুত মায়া লাবিবকে যেতে দিচ্ছে না। মুহূর্তের মধ্যে লাবিব অদৃশ্য হয়ে কোথায় যেন চলে গেছে। লাবিব! বাবা, লাবিবকে যেতে দাও। আমাকে তুমি আটকে রাখতে পারবে, কিন্তু লাবিবকে না। লাবিব কি করে লাবণ্যকে ভুলে যাবে? লাবিব একটা সাপ, যেমন এটা সত্য ঠিক তেমনি এটাও সত্যি লাবণ্যের গর্ভে লাবিবের জন্ম। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে লাবণ্য। মেঘলা আকাশ, বৃষ্টি হবে মনে হচ্ছে। তার সাথে কেন এমন হলো? কত সুন্দর হতে পারতো তার জীবনটা। কাইফ লাবণ্যকে সব সময় সুখের মধ্যে রাখতে চায়। কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি কখনো। লাবণ্যর মা বাবাও বেশ ভালো আছে। লাবণ্যর একটা মেয়ে হয়েছে। সবাই ব্যস্ত তাকে নিয়ে। শুধু ভালো নেই লাবণ্য। সব কিছু থাকার পরও কিছু একটা শূন্যতা অনুভব করে লাবণ্য। হঠাৎ মনে হলো কেউ তাকে দেখছে। পিছন ফিরে কাউকে দেখতে না পেয়ে রুমে গিয়ে পুষ্পকে কোলে নিয়ে বসে আছে। পুষ্পের মধ্যেই নিজের সকল দুঃখ আড়াল করতে চায় লাবণ্য। কেউ একজন দূর থেকে দেখে ফিরে যায় নিজের রাজ্যের দিকে। দূর থেকে না হয় ভালোবেসে যাবে লাবণ্যকে। সব সময় ভালো থাকুক আমাদের ভালোবাসার মানুষগুলো। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।